চলুন আজ এমন একটা বই নিয়ে কথা বলা যাক যা কিনা আধুনিক ভূ রাজনীতিকে বোঝার জন্য আমাদের সামনে একেবারে নতুন একটা দৃষ্টিকোণ তুলে ধরে। কখনো কি মনে হয়েছে যে উপনিবেশবাদ হয়তো শেষই হয়নি, শুধু রূপটা পাল্টেছে? ঠিক এই রকমই একটা উস্কানিমূলক প্রশ্ন দিয়ে বইটা শুরু হচ্ছে, যা আমাদের ভাবনার মূল জায়গায় নাড়া দেয়। তো চলুন ঢোকা যাক বইটার মূল আলোচনায়। এর প্রথম পর্বের নাম নতুন উপনিবেশবাদ। বইটার একদম কোর একটা শব্দ হলো নব্য উপনিবেশবাদ। এর মানে কি? মানে হলো এটা এমন একটা সিস্টেম যেখানে বড় বড় শক্তিধর দেশগুলো আর সরাসরি এসে শাসন করে না, বরং তারা অন্য কোনো দুর্বল দেশেরই কিছু মানুষকে ব্যবহার করে, তাদের মাধ্যমেই পরোক্ষভাবে দেশটাকে নিয়ন্ত্রণ করে। পুরোটাই একটা অদৃশ্য খেলা। কিন্তু প্রশ্ন হল, এই অদৃশ্য নিয়ন্ত্রণটা আসলে কিভাবে কাজ করে? চলুন পরের অংশে দেখি এর পেছনের মূল চালিকা শক্তিটা কি। লেখক বলছেন, এই নিয়ন্ত্রণের মূল হাতিয়ার হল একটা বিশেষ শ্রেণী, যাদেরকে তিনি নাম দিয়েছেন দালাল শ্রেণী। আর এই তালিকায় কারা আছেন? বুদ্ধিজীবী, শিল্পী, রাজনীতিবিদ থেকে শুরু করে সাংবাদিক পর্যন্ত অনেকেই। লেখকের মতে এরাই পরাশক্তিগুলোর হয়ে তাদের নিজেদের দেশে কাজ করে। এই ব্যাপারটা বোঝানোর জন্য লেখক খুব মজার একটা দেশি উপমা ব্যবহার করেছেন। ভাবুন তো, পোষা ঘুঘু দিয়ে বুনো ঘুঘু ধরা, মানে ঘরের ভেতরের কাউকে দিয়েই বাইরের বাকি সবাইকে নিজেদের আওতায় নিয়ে আসা হয়। শিকারী কিন্তু আড়ালেই থেকে যায়। আরেকটা উপমা তো আরও চমৎকার, পানিতে পা না ভিজিয়ে মাছ ধরা। এর মানে কি? মানে হলো পরাশক্তিগুলোর কোনো ঝুঁকি নিতে হয় না, কোনো খরচ নেই, সরাসরি হস্তক্ষেপের কোনো ঝামেলা নেই, অথচ তাদের যা যা উদ্দেশ্য সবই পূরণ হয়ে যাচ্ছে। কিন্তু খেলাটা শুধু দেশের ভেতরেই হচ্ছে না। লেখকের মতে এই নাটকের মঞ্চে আরও কিছু আন্তর্জাতিক খেলোয়াড়ও আছে। লেখক এখানে দুই ধরনের দালাল শ্রেণীর কথা বলছেন। একদল হল অভ্যন্তরীণ, মানে যারা নির্দিষ্ট একটা দেশেরই নাগরিক, আর অন্যদিকে আছে আন্তর্জাতিক দালাল, যারা বিশ্বজুড়ে এই এজেন্ডা বাস্তবায়নে সাহায্য করে। তো কারা এই আন্তর্জাতিক দালাল? শুনলে হয়তো একটু অবাকই হতে হবে। লেখকের তালিকায় আছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম, বিভিন্ন মানবাধিকার সংস্থা, এমনকি বিশ্বব্যাংক বা IMF-এর মতো আর্থিক প্রতিষ্ঠানও। বইটা সরাসরি দাবি করছে এরাই হল পরাশক্তিগুলোর ফ্রন্টলাইন সৈন্য। আচ্ছা, এতক্ষণ তো তত্ত্বের কথা হলো। এবার চলুন দেখি বাস্তবে এর প্রয়োগটা কোথায় হচ্ছে, বা বর্তমান বিশ্বের ক্ষমতার দ্বন্দ্বটা ঠিক কোন দিকে গোড়াচ্ছে। বইটা বলছে পুরনো দিনের জোটগুলো এখন আর আগের মতো নেই, সব ভেঙে যাচ্ছে। একটা সময় ছিল যখন তেল সমৃদ্ধ আরব দেশগুলোর উপর পশ্চিমা বিশ্বের একচেটিয়া প্রভাব ছিল, কিন্তু এখন ছবিটা পুরোই পাল্টে যাচ্ছে। সেই একই দেশগুলোর সাথে এখন চীন আর রাশিয়া খুব শক্তিশালী সম্পর্ক তৈরি করছে। তার মানে লেখকের ভাষ্য মতে আজকের দিনের ভূ রাজনীতির মূল কেন্দ্রবিন্দু একটাই, চীনের অর্থনৈতিক উত্থানকে যে কোনো মূল্যে আটকে দেওয়ার জন্য আমেরিকার চেষ্টা। আর এই ক্ষমতার লড়াইয়ের মূল ক্ষেত্র, বা বলা যেতে পারে দাবার বোর্ডটা কোথায় পাতা হয়েছে? লেখকের বিশ্লেষণ কিন্তু এশিয়ার দিকে আঙুল তুলছে। বইটা বলছে চীনকে কাবু করতে আমেরিকার একটা পরিষ্কার কৌশল আছে। একে বলা যেতে পারে একটা ঘিরে ফেলার পরিকল্পনা। দেখুন, ফিলিপাইন আর সিঙ্গাপুরে তাদের সামরিক ঘাঁটি আগে থেকেই আছে। জাপান আর দক্ষিণ কোরিয়াতেও তাদের শক্ত উপস্থিতি। কিন্তু এই বৃত্তটা সম্পূর্ণ করতে তাদের নতুন একটা কৌশলগত জায়গা খুব দরকার। তাহলে এখানে একটা বড় প্রশ্ন চলে আসে। লেখকের বিশ্লেষণ অনুযায়ী চীনের একেবারে দোরগোড়ায় আমেরিকার প্রভাব বিস্তারের জন্য সবচেয়ে মনোযোগ নতুন জায়গাটা ঠিক কোনটি হতে পারে? বইটির উত্তর একদম সোজা সাপটা, বাংলাদেশ। এই আলোচনা শেষ করার আগে লেখক একটা বড় প্রশ্ন রেখে গেছেন আমাদের সবার জন্য। ভাবুন তো একবার, সারা পৃথিবীর ঘটনাগুলোকে যদি এই নব্য উপনিবেশবাদের চশমা দিয়ে দেখা যায়, তাহলে কি বিচ্ছিন্ন খণ্ড খণ্ড ছবিগুলো মিলে একটা পরিষ্কার চিত্র ফুটে ওঠে? বিষয়টা কিন্তু ভাবনার।